বৃষ্টি ও উজানের ঢলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকালে উজানের ঢলে মুসাপুর ক্লোজারে স্লুইস গেটের 23টি কপাটি ভেঙে গেছে। এতে প্রবল বেগে জোয়ারের পানি প্রবেশ করছে নোয়াখালী এবং ফেনীর বিস্তৃত এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত অনেক এলাকার যোগাযোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্ভোগে বানভাসী মানুষজন। বন্যার পানিতে ডুবেছে কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14 উপজেলা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম ও নাঙ্গলকোট। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10 লাখের বেশি। তলিয়ে গেছে 60,000 হেক্টর ফসলি জমি। অনেক নৌকা নিয়ে গেছে, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। এই বাচ্চা কাচ্চা দিয়ে খাইয়া বসছি, ঘর দোনোটি নিয়ে গেছে, কিছু বলতে কিছু নেই। পাবলিকে আমরা কিছু খাবার দিতে আছে, খাইতে আছি। আত্মীয় স্বজন যে রাস্তাঘাটে আইব, এটা আমরা সম্ভব না। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও সোনাগাজী, দাগনভূঞা সদর ও ছাগলনাইয়ায় অবর্ণনীয় দুর্ভোগে বন্যা কবলিতরা। অনেক এলাকায় ত্রাণ না মেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। বেশি সমস্যা পানি আর খাবার দিচ্ছে, কিন্তু কেউ পাচ্ছে না। টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। বৃষ্টিতে বন্যার অবনতি হওয়ায় নোয়াখালীতে নতুন করে ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। সরকারি হিসেবে 826টি আশ্রয় কেন্দ্রে 1.5 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে মুসাপুর ক্লোজারের স্লুইস গেটের 23টি কপাটি ভেঙে যাওয়ায় বন্যা অবনতির আশঙ্কায় স্থানীয়রা। আমরা তো এমনি আতঙ্কের ভিতরে আছি, ভয়াবহ অবস্থা। আর ভিতরে ক্লোজার ভাঙা আমাদের অবস্থাটা আরো ভয়াবহ দিকে যাচ্ছে। 2-1টা ঘর ছাড়া সবার বাড়িতেই পানি উঠছে, কেউ নেই। এদিকে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে লক্ষ্মীপুরে প্রবেশ করায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 উপজেলায় পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। বন্যা আরো দ্রুত বৃদ্ধি পাইতেছে, বন্যার পানি, এবং মানুষ খুব দুর্বিষহ সমস্যার মধ্যে পড়তেছে। বৃষ্টি না থাকলেও এখনো পানি না নামায় ভোগান্তিতে চট্টগ্রামের মিরসরাইয়ের কয়েক গ্রামের মানুষ। ফটিকছড়িতে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি। এছাড়া বন্যার পানি না নামায় চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও সোনাগাজী এবং দাগনভূঞায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া সদর ও ছাগলনাইয়ার অবস্থা অপরিবর্তিত আছে। জেলার 8 লাখের বেশি মানুষ এখনো প্রাণীবন্দী। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। দুর্গত অনেক এলাকায় ত্রাণ না মেলায় খাদ্য বিশুদ্ধ পানির সংকট চরমে। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের কিছু এলাকায় পানি নেমেছে। তবে ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলা এখনও ভয়াবহ বন্যার কবলে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া যোগাযোগের কোনো পথ নেই। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ছাড়াও কাজ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। 1.5 দিন হয়ে গেল, বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না আমি। এখন এই যে চিন্তা করলাম, এখন বউ বাচ্চা ফেলে সেই সকাল ভোর 5টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। বৃহস্পতিবার দিন মানে ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি, এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। বন্যা দুর্গত অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। আশ্রয় কেন্দ্রেও পর্যাপ্ত খাদ্য, শিশু খাদ্য, ওষুধের অভাব। 4 দিন যাবত এখানে মানুষ শেল্টার নিতেছে। এখানে প্রথম দিন ছিল 400 কন্টিনিউ, এবং আস্তে আস্তে এখন অলমোস্ট 1200+ মানুষ এখানে থাকতেছে। ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। সর্দি, কাশি, জ্বর এটা নিয়ে আসতেছে। 2-1টা আমরা নিউমোনিয়া পাচ্ছি, আর ডায়রিয়া, এটা ছোট বড় সবারই ডায়রিয়া পাচ্ছি আমরা। এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এসেছেন, জানিয়েছেন জেলা প্রশাসক। বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণের পাশাপাশি স্থাপন করা হয়েছে 14টি মেডিকেল ক্যাম্প। এই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন মানুষের দোতলা, 3তলা বাসভবনগুলো এই আশ্রয় কেন্দ্র হিসেবে আসলে এখন আমরা বিবেচিত করছি। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। বন্যার পানি সহজে নামতে ফেনীর মুহুরী নদী রেগুলেটরের 40টি গেট ও নোয়াখালীর মুসাপুরের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন। আপনার কাছ থেকে ফেনীর বন্যা পরিস্থিতি জানবো। যারা একটু উঁচু এলাকাতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের বিষয়ে জানি, কিন্তু যারা একটু নিম্নাঞ্চলে বসবাস করে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা? দেখুন, আমরা আসলে সকাল থেকে ফেনীর বিভিন্ন পাড়া মহল্লা আমরা ঘুরেছি। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে আসলে যারা সড়কের মূল সড়কের পাশে আছে
সেই লোকগুলোর অবস্থা কিছুটা তারা ভালো অবস্থায় আছে, কিন্তু একেবারে প্রত্যন্ত এলাকায় যারা রয়েছেন তাদের অবস্থা একেবারে সঙ্গীন। আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম এই ফেনীর নানা সড়কে আমরা অসংখ্য ত্রাণের গাড়ি দেখেছি, কিন্তু যারা ত্রাণ নিয়ে সেখানে এসছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে সড়কের আশপাশে মানুষজনকে তারা ত্রাণ সামগ্রী দিতে পারলেও যেখানে আসলে প্রত্যন্ত এলাকা অর্থাৎ যেখানে পানি এখনো পর্যন্ত সরেনি সেই জায়গাগুলোতে তারা ত্রাণ দিতে পারছেন না, ফলত তারা নিজেরাই আসলে ত্রাণ নিয়ে এক ধরনের ভোগান্তির মধ্যে আছেন। আমরা কিছুক্ষণ আগে ছাগলনাইয়ার শুভপুর এলাকাতে ছিলাম, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনী এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা তারা যারা সেখানে ত্রাণ দিতে গেছেন তারা আসলে নিজেরা এক ধরনের বলা যেতে পারে এক ধরনের ফাঁদের মধ্যে আটকে আছেন। অর্থাৎ তারা যে উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম ঢাকা সহ নানা জায়গা থেকে এত দূরে এসেছেন মানুষকে ত্রাণ দেওয়ার জন্য, সেই কাঙ্ক্ষিত মানুষকে তারা পাচ্ছেন না। অর্থাৎ তারা আসল একেবারে আজকে 4 দিন ধরে যারা একেবারে অভুক্ত আছেন এবং পানিবন্দী অবস্থায় আছেন তাদেরকে আসলে তারা ত্রাণ দিতে পারছেন এবং সেই কারণে তারা কিছুটা মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন। এবং আমরা দেখছি তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছেন এবং সেনাবাহিনীর মাধ্যমে হয়তো পরবর্তীতে সেই সমস্ত ত্রাণ তারা দিবে। আমরা দেখেছি ছাগলনাইয়ার বেশ কিছু গ্রামে আমরা দেখছি এখনো পর্যন্ত আসলে কোমর সমান পর্যন্ত পানি সেখানে আছে, ফলে অনেককে আমরা দেখেছি যারা এখনো পর্যন্ত গত 4 দিন ধরে যারা এইখানকার যে 700টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান করছেন এবং এতে করে এক ধরনের সংখ্যা তাদের মধ্যে তৈরি হয়েছে, যেহেতু পরিবারের এবং পুরো বাড়ির সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে সঙ্গত কারণে তারা এক ধরনের আশঙ্কার মধ্যে আছেন যে তাদের যে মূল্যবান সম্পদ যেটি এখনো পর্যন্ত ঘরে রয়ে গেছে সেটি ডাকাতি হয়ে যায় কিনা, লুট হয়ে যায় কিনা। পাশাপাশি আজকে 4 দিন ধরে এখানে আসলে বিদ্যুৎ নেই এবং মোবাইলের যে নেটওয়ার্ক সেটিও নেই, ফলে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং সবচেয়ে বড় যেটি যন্ত্রণা শুরু হচ্ছে সেটি হচ্ছে তাদের কাছে যে সমস্ত খাবার ছিল, শিশুদের যে সমস্ত রসদ ছিল সেগুলো আসলে সময় বাড়ার সাথে সাথে সেগুলো ফুরিয়ে যাচ্ছে এবং যেহেতু প্রত্যন্ত এলাকায় ত্রাণকর্মীরা যেতে পারছে না সঙ্গত কারণে সেখানে খাবার সংকট দেখা দিচ্ছে, পাশাপাশি ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ সেখানে আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এটিও বলেছেন যে সুপেয় পানির যে সংকট সেটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু কুমিল্লার খবর জানবো। সহকর্মী তানভীর খন্দকার আছেন কুমিল্লাতে। তানভীর, আপনি জানাবেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কি এবং সেখানে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেয়া যাচ্ছে কিনা? কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, দেবিদ্বার, তিতাস, নাঙ্গলকোট, 14 গ্রাম সহ 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু এখন বন্যা কবলিত। আর ত্রাণ যেটি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারে করে, স্পিড বোটে করে স্বেচ্ছাসেবীরা কিন্তু ত্রাণ নিয়ে আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে। এই ত্রাণগুলো আসলে তারাই আবার পৌঁছে দিচ্ছে দুর্গত এলাকায়। আমরা যাত্রাবাড়ি থেকে এসেছেন ডলফিন ক্রীড়া সংস্থার লোকজন, তাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি যে এই এলাকার বাক্সিমূল এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ত্রাণ দিতে, কিন্তু তারা যেটি বলছে যে আসলে তারা জায়গা না চেনার কারণে কিন্তু ত্রাণ দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লায় এসেছিলেন, তিনি যেটি বলেছেন যে ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নৌবাহিনী, সেনাবাহিনী। বন্যার পরিস্থিতি এই মুহূর্তে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বাক্সিমূল উপজেলা বুড়িচংয়ের মাঝামাঝি একটু গ্রাম, এই গ্রামে কিন্তু এই মুহূর্তে কোথাও কোথাও 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি উঠে গেছে। ঘরবাড়িগুলো সব পানিতে ডুবে আছে এবং আশ্রয় কেন্দ্র যেগুলো করা হয়েছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে ডুবে আছে। কেউ কেউ কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তবে যেই পরিস্থিতি এখন চলছে, বলা যায় যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেও কিন্তু পানি নামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলাম যে যেহেতু গুমতির বাঁধে ভাঙনটি প্রায় 500 ফুট চওড়া হয়ে গিয়েছে এবং দিন দিন সেটি বাড়ছে, সেটিকে প্রতিরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা করবেন কিনা তিনি বলেছেন যে সেনাবাহিনীর সাথে কথা বলবেন, যে গোমতীর যে ভাঙন সেটিকে আর যেন না বাড়তে দেওয়া হয় সেই বিষয়ে তিনি সেনাবাহিনীর সাথে কথা বলবেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লাতে সহ ফেনী, নোয়াখালী বিভিন্ন এলাকায় রাতের বেলা ডাকাতের উপদ্রব হচ্ছে, এরকম একটি কিন্তু গুজব শোনা যায়। তবে সেই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুলিশ, বিজিবির টহল বৃদ্ধি করা হবে, সেনাবাহিনী তো আছেই মাঠে, তবে সেক্ষেত্রে এলাকাবাসী যারা আছে তাদেরকে সম্মিলিতভাবে
ডাকাত প্রতিরোধে কাজ করতে হবে। আর এই বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলার আসলে যতটুকু দেখা যায় সেটি আসলে পানিতে নিমজ্জিত। এখানে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ এবং শিশু খাদ্যের অভাব রয়েছে বলে আমাদেরকে আশ্রয়কেন্দ্র থেকে দুর্গতরা জানিয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যা দুর্গতদের সর্বশেষ খবর। তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কাল থেকে ভারী বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে চট্টগ্রাম বিভাগে বন্যার কিছুটা উন্নতি আশা করা যাচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দেশের দক্ষিণাংশে লঘুচাপের কারণে কাল থেকে 3 বিভাগে ভারী বর্ষণ কমে আসবে। মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেয়া সতর্ক বার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, যশোর, খুলনা, চট্টগ্রাম সহ কয়েক জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ওইসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই, আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। লক্ষ্মীপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যার কবলে জেলার 5 উপজেলায় 7 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। গত 20 বছরে এত পানি দেখেনি লক্ষ্মীপুরবাসী। বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে গ্রাম শহরের বিভিন্ন জনপদ। গত 2 দিনে রহমতখালী ও ডাকাতিয়া খালের পানি ঢুকে পরিস্থিতির অবনতি হয়েছে 5 উপজেলার বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোথাও 4 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ পর্যন্ত 20,000 মানুষ আত্মীয় স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও 7 লাখের বেশি মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। কালকের থেকে আজকে প্রচুর পানি, এখন না থাকার ঘরে না থাকতে পারার কারণে এখন আমরা অন্য জায়গায় চলে যাইতেছি। পানিবন্দী অবস্থা, এখানে এনে আশ্রয় নিছি। আমাদের 150 পরিবার এখানে পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে খাবার পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘর থেকে বাইরেতে পারি না, বাইরে এলে বাসা যাইতে খুবই কষ্ট হয়। সরকারি কোনো অনুদান, কোনো ত্রাণ আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের বাড়িঘর দুয়ার পানিতে সব ডুবে গেছে, গ্রামবাসী সব খুব কষ্ট পাইতেছে। সরকারি ত্রাণ এখনো কোনো আমাদের কারো কাছে পৌঁছায় নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, পানির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে বন্যার্তদের মাঝে ত্রাণ ও সুপেয় পানি পৌঁছানো যাচ্ছে না। একই সাথে নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার ও খাবার বিতরণ কার্যক্রম। আমরা আমাদের ইউনোদের সাথে যোগাযোগ করে তাদেরকে সমন্বয় করে দিয়েছি যে সকল এলাকায় এখনো আমরা খাদ্য সহায়তা পৌঁছাতে পারিনি, সেই সকল এলাকায় যেন আমাদের এই ছাত্র সমাজ পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করে যাচ্ছি। বানভাসীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার্তদের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে, তবে নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে কার্যক্রম। বিশেষ করে গ্রাম ও চরাঞ্চলে আটকে পড়াদের খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার অবস্থা। এসব এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ঢাকা থেকে হেলিকপ্টারে সেনাবাহিনীর কাছে এসব ত্রাণ পৌঁছে দেয় তারা। পরে তা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে 1000 পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে বন্যার্তদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ বিতরণ করেছে ঢাকার সুয়াপুর ইউনিয়ন স্টুডেন্ট ফোরাম। এদিকে বরিশাল, নাটোর সহ বিভিন্ন জেলায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছে নানা শ্রেণী পেশার মানুষ। এতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন সাধারণ মানুষও।
দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সেনা, নৌবাহিনী, পুলিশ, বিজিবি সহ সরকারি সব বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণে গিয়ে বন্যা পরবর্তী সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। কোস্টগার্ড তারাও কিন্তু কাজ করতেছে, আর এদিকে তো ধরেন যে বিজিবি তারা নিজেরও কিন্তু নৌকা ভাড়া করে কাজ করতেছে, তারপর পুলিশ আপনি করতেছে, আনসার আপনি করতেছে, সেনাবাহিনী এর হলো কেন্দ্রীয় দায়িত্বে আছে, তারাও সব কিছু কোঅর্ডিনেট করে দিচ্ছে। ইভেন বিমান বাহিনী আপনাকে একটার পর একটা কিন্তু হেলিকপ্টার আসতেছে রিলিফে। আমার মনে হয় আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। ইনি আরো জানাতে খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে যারা রয়েছে তাদের মাঝে কি আসলে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে? যে সমস্ত এলাকাগুলোতে প্লাবিত হয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদর, মেরুং, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, যে সমস্ত এলাকা 9টি উপজেলাতে কিন্তু খাগড়াছড়ির বন্যার ক্ষতি হয়েছে। সবচেয়ে যে ক্ষতিটা বেশি হয়েছে দিঘিনালা উপজেলা এবং খাগড়াছড়ি জেলা সদরের দিঘিনালা উপজেলায় আমরা দেখেছি গত শুক্রবারে সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একেবারে দিঘিনালা যে সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলো আছে যেখানে দেশি বোটে যেতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেরকম জায়গাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি যদি আপনাকে কয়েকটা এলাকার নাম বলি, যে সদকছড়া একটি এলাকা, সেটি মেরুং থেকে যেতে অন্তত 2 ঘন্টা সময় লাগে, সেখানেও গিয়ে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছে। আজকে খাগড়াছড়ির 9টি উপজেলা এবং পৌরসভাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আজকে যেটা আমরা দেখেছি অন্তত 63 মেট্রিক টন খাদ্যদ্রব্য, খাদ্য বিশেষ করে চাল আজকে কিন্তু বিতরণ করা হয়েছে। প্রত্যেককে প্রায় 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, অর্থাৎ 6300 জনকে কিন্তু এই ত্রাণটা দেওয়া হয়েছে এবং সেটা আমরা দিঘিনালা থেকে শুরু করে একদম রামগড় পর্যন্ত সেটা দেখি হয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন বন্যা পরবর্তী তাদের যে কার্যক্রম সেটা চলবে। আপনি জানেন পার্বত্য এলাকায় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ ভালো মাত্রায় বলা যায় দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশেষ করে যেদিন থেকে প্লাবন শুরু হয়েছে গত বুধবার বৃহস্পতিবার থেকে শুরু করে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্গম এলাকাগুলো, বিশেষ করে যেখানে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে বা তাদের জোন রয়েছে, সেই জোনগুলোর মাধ্যমে কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে আজকে দুপুরবেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে। পরবর্তীতে সেটা দিঘিনালার সংগ্রাছড়ি এলাকায় সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেনা সদস্যরা পরবর্তীতে যারা বন্যা দুর্গত মানুষ ছিল তাদের কাছে কিন্তু সে সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা হয়, এখানে প্রশাসন, সেনাবাহিনী এবং বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে এখনো কিছু কিছু জায়গায় হয়তো অনেক যেগুলো ইন্টেরিয়র জায়গা অর্থাৎ খুব দুর্গম এলাকা, সেখানে হয়তো প্রশাসনের পক্ষ থেকে ইউপি সদস্য বা স্থানীয় কারবারি হেডম্যানদের মাধ্যমে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে সরকারের পাশাপাশি একই সাথে এখানে বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তি উদ্যোগে কিন্তু একটা বড় ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখছি সব প্রতিদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ নিয়ে খাগড়াছড়িতে আসছেন এবং যে সমস্ত এলাকাগুলোতে বন্যা দুর্গত মানুষ হয়েছে সেখানে তারা শুকনো খাবার এবং জরুরি খাদ্য সেটা বিতরণ করছে। তবে এখানে সবচেয়ে বড় যে সংকটের জায়গাটা রয়েছে, যারা কৃষক রয়েছে তারা দাবি করছে যে আসলে তারা চেয়ে মুহূর্তে আসলে সার, বীজ সহ তাদের যে কৃষি প্রণোদনা সেটা সবচেয়ে বেশি জরুরি। এই ছিল মোটামুটি ত্রাণ নিয়ে সবশেষ খাগড়াছড়িতে। সমীর থাকুন আমাদের সাথে। আব্বাস হোসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন, সেখানকার খবর জানাবেন তিনি। আব্বাস, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আসলে জানতে চাইবো। সেখানে কিন্তু প্রায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে এবং নতুন নতুন এলাকা প্রতিদিনই প্লাবিত হচ্ছে। কোন কোন এলাকাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার যে পূর্বাঞ্চল এলাকাগুলো রয়েছে, মান্দারি, গাদিয়া, দিগুলি, কুশাখালী, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লাহারকান্দি, ভাঙ্গাখা এবং পার্বতীনগর, দালালবাজার যে ইউনিয়নগুলো রয়েছে, এই ইউনিয়নগুলো কিন্তু মূলত এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুরের মান্দারি এলাকার যে জাদি এলাকা রয়েছে, সেখানে আপনি হয়তো একটু দেখতে পাবেন যে এখানে আজকেই কিন্তু 1 ফুট পানি, গতকালকে চেয়ে 1 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই পানি অনবরত বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন এলাকাগুলো সেটি কিন্তু প্লাবিত হচ্ছে। এর মধ্যে রামগতি, কমলনগর সদরের পশ্চিম অঞ্চল এবং রায়পুর, রামগঞ্জ প্রত্যেকটি উপজেলায় প্রায় 45টি উপজেলা এখন পানির নিচে তলিয়ে আছে। প্রায় 8 লাখ যে মানুষ পানিবন্দী হয়ে আছে এমনটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেসব এলাকায় যে ত্রাণ পৌঁছানোর কথা সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো হচ্ছে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এমনটি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ যেখানে সড়ক এবং সড়ক এবং নৌকা না থাকার কারণে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং নৌকা দিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে না যাওয়ার কারণে মূলত
এই যে মানুষগুলো দুর্ভোগ রয়েছে সেখানে ঠিকমতো খাওয়া বা শুকনো খাবার বা এই যে ধরনের ত্রাণ সেগুলো না পৌঁছানোর কারণে মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। পাশাপাশি প্রত্যেকটি যেখানে আশ্রয় নিচ্ছে মানুষ সেখানে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আজকেও কিন্তু লক্ষ্মীপুরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে মানুষ আশ্রয় নিচ্ছে, আব্দুল মালিক নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু অসুস্থ হচ্ছে, বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত বা যে বিভিন্ন ধরনের অ্যাজমা, শ্বাস প্রশ্বাস বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে। তবে এখানকার জেলা প্রশাসক জেলা প্রশাসক সুরাইয়া জাহান যেটি জানিয়েছেন, তারা চেষ্টা করছেন প্রত্যেকটি এলাকায় যারা যে ত্রাণ দেওয়ার জন্য এবং পৌঁছানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে অব্যাহত রয়েছেন। তো এর মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত লক্ষ্মীপুর যে এলাকাগুলো রয়েছে, যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু চেষ্টা করছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় যারা দুর্গত এলাকা রয়েছেন যেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না সেখানে তারা যেভাবে হোক নৌকা করে হোক বা যেই কোনো পদ্ধতি হোক তারা কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। এমনকি এখানে অনেকের সাথে কথা বলছি তারা কিন্তু জানিয়েছেন। তবে এই পানি কিন্তু অনবরত বাড়ছে, এটি আরো কয়েকদিন বাড়বে এমনটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন নাহিদুজ্জামান, তিনি নিজেও বলেছেন যে আজকে 1 ফুটের মতো পানি বেড়েছে আর বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির কারণে পানি যে আসলে কমানো যাচ্ছে না বা পানি কমছে না, দিন দিনে পানি অব্যাহত রয়েছে এবং বাড়ছে। বন্যার যে অবস্থা সেটি কিন্তু আরো ভয়াবহতা দেখা দিচ্ছে। এখানকার মানুষ যেটি বলছে গত 20 বছরও এই ধরনের পানির যে অবস্থা আসলে কারোই চোখে পড়েনি। ধন্যবাদ আপনাকে। সমীর মল্লিক এবং আব্বাস হোসেন জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি। চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত প্রায় 57 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে 23 জন। দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। ত্রাণ সচিব আরও বলেন, এখন পর্যন্ত পানিবন্দী পরিবারের 12,38,048টি, 74 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা 550টি। এখন পর্যন্ত বন্যায় মোট 23 জন মারা গেছে জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় 6 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। সচিব বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এগারোটি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের। লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালিক নামে এক বৃদ্ধ মারা গেছেন। ভোরে পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি মারা যান। রোববার বিকেলে মালিক সহ তার পরিবার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ওঠেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ভোরে মারা যান তিনি। নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ তৎপরতা। ত্রাণ নিয়ে আসলেও পানিবন্দীদের কাছে পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। প্রত্যন্ত গ্রামগুলোয় ত্রাণ তৎপরতা জোরদারে নৌযান ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্বেচ্ছাসেবীদের। ত্রাণ ভর্তি সারি সারি গাড়ি, দূর দূরান্ত থেকে আসা এসব গাড়িতে আছে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা ত্রাণ সামগ্রী। মানবতার টানে বানভাসীদের জন্য এসব নিয়ে হাজির একদল স্বেচ্ছাসেবী। তবে চট্টগ্রাম, ফেনী সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌযান সংকটে বেকায়দায় পড়ছেন তারা। সড়ক পানিতে ডুবে থাকায় প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা। এখানে চেয়ারম্যানের বার একটা আছে, এখানে নাকি বোর্ড একটা আছে, আমরা দেখছি। আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করছি, ওনারা আমাদেরকে বোর্ড নেয়। এমনকি আরেকটা বারে আছে, ওখানে আরেকটা বোর্ড আছে, ওনাদেরকে আমরা বোর্ডের কথা বলছি, ওনারা বোর্ডের সেনাবাহিনীদেরকে খারাপ কথা বলতেছে। কিছু স্থানীয় মানুষ আছে, তাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারাও কোনো ধরনের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াই দিচ্ছে না। স্বেচ্ছাসেবীরা বলছেন, নৌযান না থাকায় ঘুরে ফিরে সড়কের পাশের লোকজনই ত্রাণ পাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন বাকিরা। ফলে দ্রুত স্পিড বোট সহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার দাবি তাদের। এই গাড়ি নিয়ে এইভাবে এখন এই জায়গায় আছি। আমরা আনছি 350 মানুষের খাবার, আপনার 1 টন হচ্ছে পানি, প্রায় 1000 লিটার। তাই আমরা এখন আর মাত্র 150 প্যাকেট আছে, এখান থেকে যেদিকে পাচ্ছে ওরা ওদিকে নিয়েছে, কিন্তু দক্ষিণ মন্দিরে উত্তর মন্দিরে আমরা মাল পাঠাতে পারিনি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ত্রাণগুলো মানুষকে পৌঁছানোর জন্য, যারা পায় নেই তাদেরকে দেওয়ার জন্য।
নানা চ্যালেঞ্জের মধ্যেও দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অগাস্টে 2 দফা বন্যায় খাগড়াছড়ির কৃষিতে অপূরণীয় ক্ষতি হয়েছে, ডুবে গেছে বিভিন্ন সবজির ক্ষেত। এছাড়া আমন ও আউশের চারা ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। এ অবস্থায় নতুন করে ধান চাষের সময় না থাকায় ক্ষতিগ্রস্তদের রবি শস্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির দীঘিনালার মাইনি ভ্যালি, মাইনি নদীর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন, আউশ ও সবজির আবাদ করেছিল কৃষক। কিন্তু 2 দফা বন্যায় বিলীন এখানকার কৃষকের স্বপ্ন। চলতি মাসের শুরুতে একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করে কৃষক। একই মাসের শেষের দিকে এই বন্যায় নষ্ট হয়ে গেছে 765 হেক্টর জমির আমন চারা, 90 হেক্টর জমির আউশ ও 140 হেক্টর জমির সবজি। ধান 3 বার বুনছি, নষ্ট হয়ে গেছে 2 কেনের মতো ধান আর কি। এখন আর কোনো সুযোগ নাই। তরকারি আপনার 15-20 হাজার টাকা দাম, পুরো 40-50 হাজার টাকার ক্ষয় করতে হচ্ছে জমিন এবং বাড়ি। নিজের জমিন না, বাসা জমিন, 4000 টাকা ধরে খান হিসেবে রাখছি। ওই 2 বার সুবাইয়ারে এখন এক বেশ সর্বনাশ। বন্যার পানি নেমে গেলে নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষয়ক্ষতি হইলাম, কোনো কৃষি বিভাগ এই পর্যন্ত একজনও খবর লয়, একটা বীজ বা 1 কেজি সার কোনো সহযোগিতা পাইনি আমরা। প্রণোদনা কি আছে, সামনে সরকার কি আমাদেরকে সহযোগিতা করতে পারবে, এরকম একটা জানার জন্য আমি কৃষি অফিসে আসছি। নতুন করে আর ধানের চারা রোপণের সময় নেই, যে কারণে পানি নেমে গেলে আগাম রবি শস্যের জন্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমরা একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যে এখানে আগাম রবি শাকসবজি কিংবা তেল জাতীয় ফসল লাগানোর আমরা প্ল্যান করেছি এবং কৃষকদের সাথে আমরা আলোচনা অব্যাহত রাখছি, তাদের মতামত নিচ্ছি। পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে, ফলে হ্রদ তীরবর্তী 10,000-এর বেশি বাড়িঘরে উঠেছে পানি। কর্ণফুলী, মাইনি, কাঁচালং, চেঙ্গি নদীর পানির চাপ সামলাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সব কপাট খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদ সীমার কাছাকাছি পৌঁছালে রোববার এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 16টি জলকপাট 6 ইঞ্চি খুলে দেয় প্রতি সেকেন্ডে 10,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। এদিকে জেলার বন্যা দুর্গতদের এ পর্যন্ত 15 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে জেলা প্রশাসন। চলাফেরা, গাড়ি ঘোড়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া সম্পূর্ণ বন্ধ। আমরা পুরো পানিবন্দী হয়ে গেছি। পরশুগার থেকে পানি উঠছে, আমরা 200-250 পরিবার এখানে খুব কষ্ট করতেছি, গাড়ি ঘোড়া চলতেছে না, রাস্তা ডুবে গেছে। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়াতে কিন্তু 10,000-এর বেশি ঘরে পানি উঠেছে, সেখানকার অবস্থা জানাবেন, স্থানীয়রা কিভাবে থাকছেন? আসলে রাঙামাটির যে বন্যার পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে রাঙামাটি শহরের পুরো চারিদিকে যে সমস্ত হ্রদ তীরবর্তী যে সমস্ত বসতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি উঠে গেছে ঘরের মধ্যে, যার কারণে এখানকার মানুষ কিন্তু মানবেতর জীবন যাপন করছে। আর একটা বিষয় হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মূলত আসাম বস্তি এলাকার ব্রাহ্মণটিলা, এখানে প্রায় 100টাতে বাড়িঘর কিন্তু পানি উঠে গেছে। এখানে যে পৌরসভার যে রাস্তাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, পৌরসভার রাস্তা, সেটা কিন্তু অলরেডি পানিতে হাঁটু সমান পানি কিন্তু হয়ে গেছে, যার কারণে মানুষের মধ্যে যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে যে মসজিদের নামাজের কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যে মাদ্রাসা দেখতে পাচ্ছি, মাদ্রাসা বড় ডুবে গেছে। পাশাপাশি আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে রাঙামাটিতে যে 10টি উপজেলার মধ্যে প্রায় 12টি ইউনিয়নের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে হ্রদ তীরবর্তী এলাকায়, সেই সমস্ত স্কুলগুলো ডুবে গেছে, যার কারণে পাঠদানও কিন্তু ব্যাহত হচ্ছে। তো আরেকটা বিষয় যে আমরা যেটা খবর পাচ্ছি যে রাঙামাটি যে শহরের পুরো পৌরসভার যে 9টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যাটা কিন্তু টোটালি হচ্ছে কৃত্রিম বন্যা বলতে হবে, কারণ
কাপ্তাই হ্রদের যে বাঁধটা, সেটা যে পরিমাণ পানি সেটা দেওয়া হচ্ছে, সে পরিমাণ কিন্তু তার 3 গুণের চেয়ে কিন্তু পানি নৌযান থেকে নেমে আসতেছে। অর্থাৎ কর্ণফুলী, মাইনী, চেঙ্গি, কাঁচালক নদী হয়ে যে পরিমাণ পানি আসতেছে, তার একটি নদীর পরিমাণ পানি পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে না, যার কারণে এখানে পানি কমার পরিবর্তে বাড়তেছে। তারা এখানকার যারা বাসিন্দাগুলো আছেন তারা বলছেন যে গত 10 বছরেও এ ধরনের পানি ছিল না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা বিগত সময়ে আমরা দেখেছিলাম যে জেলা প্রশাসনের তৎপরতায় আমরা দেখেছি পানির যে কমানোর যে বিষয়টা, অর্থাৎ 107 ফিট নিচে রাখার যে তাদের যে সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা দেখেছি যে আজকে বর্তমান পর্যন্ত 108.64 ফুট পর্যন্ত পানি আছে। অর্থাৎ আরো মাত্র 0.40 যদি পানি হয়, সেক্ষেত্রে বৃহৎ সীমার একেবারে সেটা অতিক্রম করবে। তো কিন্তু পানি যে পরিমাণ সারা হচ্ছে সেটা কিন্তু একেবারে বলা যায় নগণ্য, যার কারণে মানুষের দুর্ভোগটা বাড়ছে। প্রতিনিয়ত পানি কিন্তু উচ্চতা বাড়তেছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে। আর একটা বিষয় হচ্ছে যে রাঙামাটি শহরের যে পৌর এলাকার কিন্তু ত্রাণ তৎপরতা আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ এখানকার যারা বাসিন্দা আছেন, দুর্গত মানুষগুলো, তারা বলছেন তারা এই পর্যন্ত কোনো ত্রাণই পান নাই। কারণ এখানে যে পৌরসভা যে ডেলিং করে, কারণ পৌরসভা মেয়র কিন্তু তাকে অপসারণ করা হয়েছে। সবকিছু মিলে বন্যার পানি বাড়ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, কিন্তু এই তার কবে যে শেষ হবে দুর্ভোগটা সেটা নির্ভর করতেছে শুধু কাপ্তাই বা জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। তারা যদি পানিটা সেরে দেয়, সেক্ষেত্রে এই পানিটা কিছু কমে আসবে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির বন্যার পরিস্থিতির সর্বশেষ। জি, হিমেল চাকমা জানাছিলেন রাঙামাটি থেকে। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় কলাপাড়া উপজেলায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সমুদ্র অবস্থানরত মাছ ধরার ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মেহেরপুরে মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। বৃষ্টিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়ক মহাসড়কে কমেছে যানবাহন চলাচল। খুলনাতেও টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যশোর শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘেরো পুকুর, তলিয়ে গেছে ধান সহ বিভিন্ন সবজি। বন্যার কারণে 5 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু হয়েছে। বিকেল 3টা পর্যন্ত পারাপার হয়েছেন 250 যাত্রী। আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানিয়েছেন, অতিবৃষ্টি ও ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে স্থলবন্দর তলিয়ে যায়। এতে গত 21 আগস্ট থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আখাউড়া আগারতলা সড়কের জাজিরা খালের ওপর বেইলি সেতু পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়। যাত্রী পারাপারের পাশাপাশি সীমিত পরিসরে বিকল্প পথে ভারতে 2 টন মাছ রপ্তানি হয়েছে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন জ্বলার খবর আমরা পেয়েছিলাম সকালেই। এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আগুন কি পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা? এখন পর্যন্ত কিন্তু 18 ঘন্টা চলছে এই গাজী টায়ারের এই আগুন। এখন পর্যন্ত কিন্তু আগুন তারা নেভাতে পারেনি। আপনাকে আমি দেখাতে চাই যে গাজী টায়ারের যে 6তলা ভবনটিতে যেটাতে এই টায়ার তৈরি করার যে কাঁচামাল অন্যান্য ধার্য পদার্থ ছিল, সেটাতে যে অগ্নিকাণ্ড, সেটা কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা নেভানোর চেষ্টা করছে। এই 6 তলার মধ্যে একটি ইউনিটে 5 তলাতে এখন পর্যন্ত আগুন জ্বলছে। অন্য ফ্লোরগুলিতে সেটাতে আগুন তারা নিভাতে সক্ষম হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত সকাল থেকে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেই বিষয়টি জানিয়েছেন যে আজকে
বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন নিহতের স্বজনরা তারা আসছেন এবং গতকাল যেই এই কারখানাতে গাজী টায়ারের এই কারখানাতে যে লুটপাট হামলার পরে যে লুটপাটের ঘটনায় সেই সময় কিন্তু অনেকে আটকা পড়েছিল, এরকম কিন্তু 14 জনকে এই ভবন থেকে তারা উদ্ধার করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে গেটের সামনে কিন্তু অনেক স্বজনরা এখানে তারা ভিড় করছেন এবং এই পর্যন্ত কিন্তু তারা প্রায় 160 জনের মতো তারা নাম নিবন্ধন করেছে নিখোঁজের তালিকায় এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে এই বিষয়টি এখন পর্যন্ত তারা। এই ছিল সমগ্র বাংলাদেশের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।